আসসালামু আলাইকুম। আমি আশরাফ হোসেন। আমার বিস্তারিত পরিচয় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই কোর্সটি মূলত সিএস সার্টিফিকেট লেভেলের অ্যাসুরেন্স সাবজেক্ট নিয়ে ডিজাইন করা, এবং আমার চেষ্টা থাকবে যে অ্যাসুরেন্সে সম্পূর্ণ ম্যানুয়াল কভার করা, এবং সাথে সাথে আইসিডব্লিউ যে এমসিকিউ কোয়েশ্চেন ব্যাংকটি আছে সেটিও কভার করার চেষ্টা করব চ্যাপ্টার ওয়াইজ। তো এই কোর্সটি কোনো আপনাদের সার্টিফিকেট লেভেলের এক্সামের কোনো সেশনকে টার্গেট করে না। আমি আমার টাইম মতো লেকচারটা দেওয়ার চেষ্টা করব, এবং চেষ্টা করব পুরো বইটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে কভার করা। কোনো পার্টিকুলার সেশনকে টার্গেট করে সম্ভব না, কারণ 2-3 মাস পর পরই এক্সাম হচ্ছে। তো আসলে আমার কোর্সটা কখন সবগুলো ভিডিও শেষ হবে সেটি আমার এই মুহূর্তে জানা নেই। তো কোনো নির্দিষ্ট সেশনকে টার্গেট করে না। তো কিন্তু চেষ্টা করবো প্রত্যেকটা চ্যাপ্টার 100% কভার করতে উইথ এমসিকিউ ফ্রম আইসিডব্লিউ কোয়েশ্চেন ব্যাংক। তো আসুন বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। আজকে আমরা সার্টিফিকেট লেভেলের অ্যাসুরেন্স ম্যানুয়ালের চ্যাপ্টার 1 কনসেপ্ট অফ অ্যান্ড নিড ফর অ্যাসুরেন্স এটির দ্বিতীয় লেকচারটি স্টার্ট করব। প্রথম লেকচারটি কিন্তু অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে, এবং ফার্স্ট কমেন্টে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। আচ্ছা, এখন আমরা জানবো লেভেলস অফ অ্যাসুরেন্স নিয়ে। দ্য ডেফিনেশন অফ অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। আমরা এখন পড়তেছি লেভেলস অফ অ্যাসুরেন্স পয়েন্ট নাম্বার 1.2। The definition of an assurance engagement is given above is taken from the International Framework of Assurance Engagements, which is issued by the International Federation of Accountants IFAC, a global organization for the accountancy profession, which works with its member organizations to protect the public interest by encouraging high quality practices around the world. ICW is a member of IFAC. আচ্ছা, এখানে কি বলছে? আমরা লাস্ট ক্লাসে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের ডেফিনেশন পড়ছি। ভিডিও নাম্বার 1 লেকচার নাম্বার 1-এ আমরা এটা ব্যাখ্যা করছি। এটা কোত্থেকে নিছে? আচ্ছা, প্রথমত আইএফএসি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস, মানে ইন্টারন্যাশনালি যত রিকগনাইজ অ্যাকাউন্টিং বডিজ আছে। অ্যাকাউন্টিং বডি মানে কি? যেমন আমাদের আইসিএবি, তারা কিন্তু একটা অ্যাকাউন্টিং বডি। তো যতগুলো রিকগনাইজ অ্যাকাউন্টিং বডি আছে তারা কিন্তু এই আইএফএসির মেম্বার। তো আইএফএসি ইস্যু করছে ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টস, মানে আইএফএসি ইস্যু করছে ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টস। ঠিক আছে? আইএফএসি কি? আইএফএসি হচ্ছে গ্লোবাল অর্গানাইজেশন ফর অ্যাকাউন্টেন্সি প্রফেশন, মানে অ্যাকাউন্টিংয়ের প্রফেশনের জন্য একটি গ্লোবাল অর্গানাইজেশন হচ্ছে এই আইএফএসি। এবং এটা মেম্বার অর্গানাইজেশন কারা? সারা বিশ্বের বিভিন্ন অ্যাকাউন্টিং বডিরা, যেমন ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, মানে আইসিএবি, তারা এটার মেম্বার। ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, আইসিএআই, তারা এটার মেম্বার। এবং এখানে যেটা লিখছে ICAEW, which means ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, যেহেতু আমাদের বইটা ওইটার অনুকরণে, তো তারাও কিন্তু এটার মেম্বার। আচ্ছা, এরপর দ্য ফ্রেমওয়ার্ক আইডেন্টিফাইজ 2 টাইপস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টস, মানে আইএফএসি যে ফ্রেমওয়ার্কটা দিছে সেখানে 2 ধরনের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কথা পাওয়া যায়। যে এখানে দেখেন বুলেট পয়েন্ট 1, একটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এবং আরেকটা হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। তাহলে এগুলো কি? কোনটাকে রিজনেবল বলবো এবং কোনটাকে লিমিটেড বলবো, আমি একটু আগে ধারণা দিই। রিজনেবল ওয়ার্ডটার মানে হচ্ছে যে ঠিক আছে, ফাইন, এ ধরনের। কিন্তু রিজনেবল মানে কিন্তু আবার অ্যাবসোলুট না। মানে অ্যাবসোলুট মানে কি? এখানে কোনো ডাউট নেই, ওটাকে বলবো আমি অ্যাবসোলুট, আমি 100% শিওর, পারলে 100% থেকে বেশি শিওর, ওটা হচ্ছে অ্যাবসোলুট। বাট রিজনেবল মানে কিন্তু হ্যাঁ আমি ঠিক আছে, আমি শিওর, এটা হচ্ছে রিজনেবল। আর লিমিটেড মানে তো লিমিটেডই, যে ডাউট আছে বা ডাউট থাকতেও পারে, বাট মোটামুটি শিওর, এটা হচ্ছে লিমিটেড।
তাহলে আমরা একটু পড়ি ডেফিনেশনগুলো কী লিখছে। আসেন, reasonable assurance definition. Reasonable assurance, a high level of assurance that is less than absolute assurance that engagement risk has been reduced to an acceptably low level, which then allows a conclusion to be expressed positively. আমরা ভেঙে ভেঙে পড়ি ডেফিনেশনগুলো। রিজনেবল অ্যাসুরেন্স কি? এটাকে বলা হচ্ছে একটা হাই লেভেল অফ অ্যাসুরেন্স, মানে অ্যাসুরেন্সটা লেভেল কিন্তু হাই। এগুলো কিন্তু আপনার এনসিকিউতে আসতে পারে। তো রিজনেবল অ্যাসুরেন্সের লেভেলটা কি, হাই নাকি মিডিয়াম নাকি লো? সিমিলারলি উপরে যে পড়ালাম যে আইএফএসি থেকে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের মডেলগুলো আছে, ওগুলো কিন্তু মানে ওই ফ্রেমওয়ার্কগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। আইএফএসির ফুল ফর্ম কি, এটা কি একটা অ্যাকাউন্টিং বডি কিনা নাকি কিসের বডি, এগুলো আসতে পারে। যাই হোক, রিজনেবল অ্যাসুরেন্সে ফিরে আসি। রিজনেবল অ্যাসুরেন্স হচ্ছে এই হাই লেভেল অফ অ্যাসুরেন্স, মানে ফার্স্টে বলতেছে এটা লেভেলটা হাই। মানে আমি আগের ক্লাসে বলছিলাম যে অ্যাসুরেন্স মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে সার্টিফিকেট প্রদান করা, একটা নিশ্চয়তা প্রদান করা। তো রিজনেবল অ্যাসুরেন্স যদি আমি দিই, তার মানে আমি যে সার্টিফিকেট দিচ্ছি বা নিশ্চয়তা দিচ্ছি সেটার লেভেল কিন্তু হাই। মানে সেটা লেভেল হাই মানে হচ্ছে, তো ধরেন আপনি সেটা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারেন যে না, এইটা যে অ্যাসুরেন্সটা দিছে এটা মোটামুটি শিওর হয়েই দিছে। আচ্ছা, এই হাই লেভেল অফ অ্যাসুরেন্স দ্যাট ইজ লেস দেন অ্যাবসোলুট অ্যাসুরেন্স। যদিও আমি বলতেছি যে রিজনেবল অ্যাসুরেন্সের লেভেল কিন্তু হাই, কিন্তু আমি কিন্তু এটা বলতেছি না যে এটা 100% শিওর। যদি এটা বলতে পারতাম সেটাকে বলা হয়তো অ্যাবসোলুট অ্যাসুরেন্স। সব কিছু সম্পর্কে কিন্তু অ্যাবসোলুট অ্যাসুরেন্স দেওয়া যায় না। আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রিজনেবল অ্যাসুরেন্সটাই দিই। আচ্ছা, এরপর দ্যাট এঙ্গেজমেন্ট রিস্ক হ্যাজ বিন রিডিউসড টু অ্যান অ্যাকসেপ্টেবলি লো লেভেল। এই রিজনেবল অ্যাসুরেন্স যদি আমি দিতে পারি, তাহলে আমি যে এঙ্গেজমেন্টটাতে আসি সেটার রিস্ক অ্যাকসেপ্টেবল লেভেলে আসবে। এখন এই কথাটার মানে কি, এটা চ্যাপ্টারের শুরুতেই, বইয়ের ফার্স্ট অধ্যায় এটা। এখানে এখন এঙ্গেজমেন্ট রিস্কের কথা আসছে। যারা অ্যাসুরেন্স অডিট এগুলো আগে পড়েন না তাদের মাথার উপর দিয়ে যাবে। এটার মানে হচ্ছে, মানে অ্যাসুরেন্স মানে কি, আমি কিন্তু ফার্স্ট লেকচারে বলছিলাম যে কোনো কিছু সম্পর্কে আমি সার্টিফাই করতেছি, সেটা একটা কাপড় সম্পর্কে হতে পারে, একটা ক্রিকেটের পিচ সম্পর্কে হতে পারে, আবার একটা অ্যাকাউন্টস মানে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো সম্পর্কেও হইতে পারে। এখানে রিস্কটা কি? রিস্কটা হচ্ছে এঙ্গেজমেন্ট রিস্ক। যেটা এঙ্গেজমেন্ট কি, এখানে এঙ্গেজমেন্ট হচ্ছে আমাদের এটা, এই জিনিসটা নিয়ে ওপিনিয়ন দিতে হবে। আমি অ্যাকাউন্টসের কথাই বলি যে আমি কোনো কোম্পানিতে গেলাম, ওদের ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট আমাকে দিল, তো আমাকে এই ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট নিয়ে মতামত প্রদান করতে হবে যে এই ইনকাম স্টেটমেন্ট এবং এই ব্যালেন্স শিটে যে তথ্যপত্রগুলো উপস্থাপন করছে এগুলো কি সঠিক কিনা, মানে ঠিক আছে কিনা। তো আমি অ্যাজ অ্যান অ্যাসুরেন্স প্র্যাকটিশনার, যেটা বলছিলাম ফার্স্ট লেকচারে, প্র্যাকটিশনার কিন্তু এই ওপিনিয়নটা দিবে যে হ্যাঁ, এখানে যে ডাটাগুলো দিছে এগুলো রাইট নাকি রং। তো এঙ্গেজমেন্টের রিস্ক হচ্ছে যে এই যে কাজটা করতেছে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, এবং এঙ্গেজমেন্টের রিস্ক হচ্ছে অ্যাসুরেন্সের প্র্যাকটিশনার যে ওপিনিয়ন দিবে সেটা ভুল হওয়ার যে রিস্ক। মানে সে ওপিনিয়ন দিল, পরে দেখা গেল যে আসলে সে বলছিল যে এখানে কোনো সমস্যা নাই ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সমস্যা। এই যে ভুল হওয়ার যে রিস্ক, এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট রিস্ক। তো আমি যদি রিজনেবল অ্যাসুরেন্স দিতে পারি, তখন মোটামুটি বলা যায় যে এখানে এঙ্গেজমেন্ট রিস্কটা কম, মানে এখানে আমি যে ওপিনিয়নটা দিলাম সেই ওপিনিয়নটা ভুল হওয়ার সম্ভাবনাটা কম। ওকে, সো হ্যাজ বিন রিডিউস টু অ্যান acceptable level, which acceptably low level, which then allows a conclusion to be expressed positively, which means positively মানে কি, তো আমি আলটিমেটলি যে কনক্লুশনটা দিছি যে এই ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে যে তথ্যপত্র আছে তা সঠিক, এটা হতে পারে কনক্লুশন। অথবা কনক্লুশন এটাও হতে পারে যে এই ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে যে তথ্যপত্রগুলো আছে সেগুলো সঠিক নয়। যে কনক্লুশনটাই আমি দিই সেটার এক্সপ্রেশনটা পজিটিভ, মানে আমি মোটামুটি সার্টেন হয়ে এটা বলতেছি, যদিও আমি অ্যাবসলিউটলি শিওর না, কিন্তু আমি মোটামুটি সার্টেন হয়ে এই অ্যাসুরেন্সটা দিলাম, সেটাই হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স। এবার আসেন লিমিটেড অ্যাসুরেন্স।
এ মিনিংফুল লেভেল অফ অ্যাসুরেন্স, দেখেন কী বলতেছে, প্রথমে রিজনেবল অ্যাসুরেন্সে কিন্তু বলছিল এ হাই লেভেল অফ অ্যাসুরেন্স, ওটাকে বলছিল হাই লেভেল। সেখানে লিমিটেড অ্যাসুরেন্সকে বলতেছে যে মিনিংফুল লেভেল, মানে মোটামুটি, ঠিক আছে, হাই লেভেল কিন্তু বলতেছে না। A meaningful level of assurance that is more than inconsequential but is less than reasonable assurance. ইনকনসিকুয়েন্সিয়াল মানে কি, ইনসিগনিফিক্যান্ট, মানে যেটা সিগনিফিক্যান্ট না। তো লিমিটেড অ্যাসুরেন্স যেটা, সেটা নন সিগনিফিক্যান্টের চেয়ে বেশি, মানে একদম ফালাই দেওয়ার মতো না, কিন্তু আবার রিজনেবল অ্যাসুরেন্স থেকে কম, মানে একদম মানে 90% শিওরও না, মিডল। Okay, less than reasonable assurance that engagement risk has been reduced to an acceptable level. আমি রিজনেবল অ্যাসুরেন্সে কী বলছিলাম, এঙ্গেজমেন্ট রিস্ককে আমি অ্যাকসেপ্টেবলি লো লেভেলে নামে আনছি, আর এখানে কিন্তু লিমিটেড অ্যাসুরেন্সে কিন্তু এঙ্গেজমেন্ট রিস্কটাকে অ্যাকসেপ্টেবল লেভেলে নামাইছে, লো লেভেলে কিন্তু নামাইতে পারেনি। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে রিজনেবল অ্যাসুরেন্সে কোন লেভেলে নামে এঙ্গেজমেন্ট রিস্ক এবং লিমিটেড অ্যাসুরেন্সে কোন লেভেলে নামে। তো রিজনেবল অ্যাসুরেন্সে আমি নামাইছি অ্যাকসেপ্টেবলি লো লেভেলে, আর সেখানে আমি লিমিটেড অ্যাসুরেন্সে নামছে কদ্দূর, অ্যাকসেপ্টেবল লেভেলে। কারণ আমি এটা শিওর হয়ে 100 মানে মোটামুটি হাই লেভেলের শিওরিটি নিয়ে আমি এই অ্যাসুরেন্সটা দিচ্ছি না। উইচ দেন অ্যালাউস এ কনক্লুশন টু বি এক্সপ্রেস নেগেটিভলি। সো এগুলোর ফলে কি, আমি যে কনক্লুশনটা দিচ্ছি, কনক্লুশন এটাও হতে পারে যে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটের ডাটাগুলো সঠিক, বা এটাও হতে পারে যে না সঠিক নয়, যে উপসংহারটা আমি দিচ্ছি সেটা কিন্তু পজিটিভ উপসংহার হচ্ছে না, নেগেটিভ উপসংহার হচ্ছে। এখানে নেগেটিভ মানে কিন্তু মানে ব্যালেন্স শিট সঠিক হইলে পজিটিভ আর বেঠিক হইলে নেগেটিভ, ওইটার কথা না। কথা হচ্ছে আমি যেটাই বলি সেটা আমি মানে ফুললি হাই লেভেলের শিওর নিয়ে বলতেছি না, সো এটাকে নেগেটিভ অ্যাসুরেন্স বলা হচ্ছে, বা নেগেটিভ এক্সপ্রেশন বলা হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্সের ক্ষেত্রে। এরপর কী লিখে আছে আমরা পড়ি। The reason that there are two types of assurance engagement is that the level of assurance that can be given depends on the evidence that can be obtained by the practitioner. এই যে আমি কিছু অ্যাসুরেন্স অনেক বেশি শিওর হয়ে দিতে পারতেছি, আর কিছু অ্যাসুরেন্স আমি মোটামুটি লেভেলে শিওর হয়ে দিচ্ছি কিন্তু অনেক বেশি শিওর হয়ে দিতে পারতেছি না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমি যে এঙ্গেজমেন্টে গেলাম, সেই এঙ্গেজমেন্টে আমি যে পরিমাণ এভিডেন্স কালেক্ট করা দরকার সেটা কালেক্ট করতে পারছি কি না এটার উপর ডিপেন্ড করবে। এভিডেন্স যদি আমি এনাফ পাই তাহলে কিন্তু আমার অ্যাসুরেন্সটা রিজনেবল হয়ে যাবে, আর যদি এনাফ না পাই তাহলে হয়ে যাবে লিমিটেড। এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন আমি একটা অ্যাকাউন্টিংয়ের অডিট করতে গেলাম, ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট যেটা বলতেছিলাম। এখন ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটের ডাটাগুলো কী কী, যেমন ইনকাম স্টেটমেন্টে থাকবে সেলস, থাকবে কস্ট, তো এগুলোর এগেনস্টে এভিডেন্স আছে না, সেলসের এগেনস্টে আপনার ইনভয়েস থাকবে মানে বিল, কস্টের এগেনস্টে আপনি যা যা কিনছেন এগুলোর বিল থাকবে। তো আমি এগুলো প্রপারলি চেক করতে পারছি কি না, ডাটা মানে যে তথ্যপত্রগুলো আছে, বা ব্যালেন্স শিটের যে অ্যাসেট আছে, অ্যাসেটের যে ডকুমেন্টগুলো আছে, দলিলগুলো আছে, জমি হইলে, বিল্ডিং হইলে বিল্ডিংয়ের ডকুমেন্ট আছে, বা যে লাইবিলিটি আছে মানে লোন টোন থাকলে লোনের যে ডকুমেন্ট আছে, আমি এগুলো প্রপারলি সবগুলো চেক করতে পারছি কি না, এভিডেন্সগুলো ঠিকমতো আমি দেখতে পারছি কিনা, কালেক্ট করতে পারছি কিনা, সেটার উপর ডিপেন্ড করবে যে আমি কি রিজনেবল অ্যাসুরেন্স দিতে পারবো নাকি আমার অ্যাসুরেন্সটা লিমিটেড থাকবে। ওকে, For using the surveyor example above, a surveyor can only give assurance that a property is structurally sound if they are allowed to enter the property to inspect it. If the surveyor is only given access to part of the building, they can only give limited assurance. যে আমরা ফার্স্ট লেকচারে যে সার্ভেয়ারের এক্সাম্পল পড়ছি, আমি আপনাদেরকে মাত্র অ্যাকাউন্টসের এক্সাম্পল দিলাম, ওরা এখানে সার্ভেয়ারের এক্সাম্পল দিয়েছে যে একটা সার্ভেয়ার একটা বিল্ডিং সম্পর্কে অ্যাসুরেন্স দিলে সে যদি প্রপারলি সেটা ইন্সপেকশন করতে পারে তাহলে সে রিজনেবল অ্যাসুরেন্স দিতে পারবে, আর যদি তার ইন্সপেকশন সে প্রপারলি করতে পারে নাই, সব জায়গায় যেতে পারে নাই, ঢুকতে দেওয়া হয়নি, তখন অ্যাসুরেন্সটা লিমিটেড থেকে যাবে। আবারও বলতেছি, রিজনেবল মানেই কিন্তু এটা না যে বিল্ডিং ঠিক আছে, রিজনেবল মানে হচ্ছে যেটা বলতেছি সেটা শিওর হয়ে বলতেছি মোটামুটি, আর লিমিটেড মানে হচ্ছে যেটা বলতেছি সেটা সম্পর্কে আমি মোটামুটি শিওর কিন্তু 100% বা 90% শিওর না। ওকে, the key differences between the two types of assurance engagement are therefore the evidence obtained and the type of opinion given. So ডিফারেন্সটা কেন হচ্ছে এই দুই টাইপ অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের ক্ষেত্রে, একটা হচ্ছে কী পরিমাণে এভিডেন্স সে অ্যাকোয়ার করতে পারছে, এবং লাস্টে কি ওপিনিয়নটা কি পজিটিভ টোনে দিতে পারতেছে নাকি নেগেটিভ টোনে দিতে পারতেছে। এই কারণে এই দুইটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে।
উই শ্যাল লুক ইন ডিটেইল এট অবটেনিং এভিডেন্স লেটার ইন দিস ওয়ার্কবুক, মানে এভিডেন্স সম্পর্কে আরও বিস্তারিত আমরা এই বইয়ের পরবর্তী অধ্যায়গুলোতে জানবো। The key point about evidence is that in all assurance engagements, sufficient appropriate evidence must be obtained. তো আমি রিজনেবল দিই বা লিমিটেড দিই, আমাকে মোটামুটি আমার এভিডেন্স কালেক্ট করতে হবে, সেটা দুইটা জিনিস হইতে হবে, সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট। সাফিসিয়েন্ট মানে হচ্ছে যথেষ্ট পরিমাণ এভিডেন্স কি কালেক্ট করা হয়েছে কি না, যথেষ্ট মানে এটা পরিমাণের উপর নির্ভর করে সাফিসিয়েন্টটা। আর অ্যাপ্রোপ্রিয়েটটা এভিডেন্সের কোয়ালিটির উপর নির্ভর করে। সো সাফিসিয়েন্ট হচ্ছে কোয়ান্টিটি, আর অ্যাপ্রোপ্রিয়েট যেটা বলতেছি ওটা হচ্ছে কোয়ালিটি। We will look at what constitutes sufficient appropriate evidence as we go through the course, মানে পরবর্তী অধ্যায়ে আরও বিস্তারিত জানবো। What determines whether the evidence is sufficient and appropriate is the level of assurance that the practitioner is trying to give. So it is tied in with the type of opinion being given. We shall look at here. In summary, a lower level of evidence will be obtained for a limited assurance engagement. So overall, আমি যদি মানে এভিডেন্স প্রপারলি কালেক্ট করতে না পারি, আমার যে অ্যাসুরেন্স দিব সেটা হবে লিমিটেড অ্যাসুরেন্স, সেটা রিজনেবল হবে না। The opinion given in an assurance engagement therefore depends on what type of engagement it is. As noted above, there are two levels of assurance expressed positively and negatively. Already explained করছি এটা। Say for example that a practitioner is seeking evidence to conclude whether the report issued by the chair of a company in the financial statements is reasonable or not. The practitioner could seek evidence, conclude that the statements is reasonable and state in the report something like this: in my opinion, the statement by the chair regarding X is reasonable. Okay. অর্থাৎ যেটা আমি অ্যাকাউন্টসের এক্সাম্পল মাত্র দিলাম, যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো কে ইস্যু করে? কোম্পানির চেয়ারম্যান থেকে, আলটিমেটলি কোম্পানির চেয়ারম্যানের রেসপন্সিবল, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মাধ্যমে উনি ইস্যু করেন। তো ওগুলো সম্পর্কে আমি যদি প্রপার এভিডেন্স পাই, তখন আমি কিন্তু একটা রিজনেবল অ্যাসুরেন্স দিতে পারবো। আর রিজনেবল অ্যাসুরেন্সের টোনটা কী হবে? এখানে যেটা করে লেখা আছে, ইন মাই ওপিনিয়ন দ্য স্টেটমেন্ট বাই দ্য চেয়ার রিগার্ডিং এক্স, এক্স মানে কি এখানে, মানে কোম্পানির নাম এক্স, ইজ রিজনেবল। আমি কিন্তু মোটামুটি সরল বাংলায় বলে দিলাম যে আমার ওপিনিয়নে এই এক্স কোম্পানির চেয়ারম্যান যে স্টেটমেন্ট বা যে ব্যালেন্স শিট, যে ইনকাম স্টেটমেন্টগুলো দিছেন আমাকে, সেগুলোর মধ্যে তথ্যপত্রগুলো রিজনেবল, মানে ঠিক আছে এগুলো। আমি কিন্তু কনফিডেন্টের সহিত বললাম, ঠিক আছে। This is a positive statement of their conclusion that the statement is reasonable. Alternatively, they could state in a report something like this. So এটা কিন্তু আমি উপরে বললাম না, রিজনেবল অ্যাসুরেন্সের টোন হয় পজিটিভ। এরপর আসেন নেগেটিভ অ্যাসুরেন্সের স্টেটমেন্ট, লিমিটেড অ্যাসুরেন্সেরটা কীভাবে, যে এই যে এটা পড়তেছি আমরা, ইন দ্য কোর্স অফ, ঠিক আছে, ইন দ্য কোর্স অফ মাই সিকিং। In the course of my seeking evidence about the statement by the chairman, nothing has come to my attention indicating that the statement is not reasonable. কি বলতেছে এখানে, যে ইন দ্য কোর্স অফ মাই সিকিং এভিডেন্স, আমার এভিডেন্স খোঁজার যে জার্নি ছিল, সেই জার্নিতে অ্যাবাউট দ্য স্টেটমেন্ট বাই দ্য চেয়ারম্যান, চেয়ারম্যান যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন সেগুলোর এভিডেন্স খোঁজার আমার যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াতে নাথিং হ্যাজ কাম টু মাই অ্যাটেনশন ইন্ডিকেটিং দ্যাট দ্য স্টেটমেন্ট ইজ নট রিজনেবল। আমি এমন কিছু খুঁজে পাই নাই যেটা দিয়ে আমি এটা বলতে পারি যে স্টেটমেন্টটা রিজনেবল নয়। মানে দেখেন, ফার্স্ট স্টেটমেন্টে মানে যেটা পজিটিভ ছিল, সেখানে ডাইরেক্ট বলে দিচ্ছে যে স্টেটমেন্ট রিজনেবল, এটাকে বলা হয় পজিটিভ টোন, ঠিক আছে, মানে রিজনেবল অ্যাসুরেন্সে। আর সেকেন্ড স্টেটমেন্টে কী বলতেছে, আমি আমার অডিটের এভিডেন্স খোঁজার সময় এমন কিছু খুঁজে পাইনি যেটা দিয়ে এটা বলতে পারবো যে এখানে নেগেটিভ কিছু আছে, ঠিক আছে। এখানে মানে এই স্টেটমেন্টটা রিজনেবল নয়, এটা বলার জন্য আমি কিছু খুঁজে পাইনি। সরাসরি কিন্তু গ্যারান্টি দিচ্ছে না যে আমি রিজনেবল বলে দিচ্ছে না, ঘুরায় পেঁচায় বলতেছে। এটাকেই বলা হয় নেগেটিভ টোন বা লিমিটেড অ্যাসুরেন্স। কেন এটা বলতে হচ্ছে? কারণ আমি সব চেক করতে পারিনি। আমি যা যা এভিডেন্স নিছি বা যা যা চেক করছি সেগুলো মোটামুটি একটা লেভেল পর্যন্ত চেক করতে পারছি, কিন্তু সব চেক করে যে আমি একটা গ্যারান্টির মতো বলবো সেটা বলার মতো আমার কাছে এভিডেন্স নাই। সো আমি কী দিলাম, লিমিটেড অ্যাসুরেন্স দিলাম, আমি রিজনেবল অ্যাসুরেন্সটা দিতে পারলাম না। So this conclusion is less certain as it implies that matters could exist which cause the statement to be unreasonable. So আমি যেটুকু চেক করছি ওটুকুর মধ্যে পাইনি, বাট যেগুলো চেক করি না ওখানের মধ্যে থাকতে পারে যে যেটা দ্বারা এই স্টেটমেন্ট ভুল হতে পারে। তো সেই জন্য আমি লিমিটেড অ্যাসুরেন্স দিচ্ছি।
but that the practitioner has not uncovered any such matters. বলে ফেলছি অলরেডি। দিস ইজ দেয়ার ফর কল লিমিটেড অ্যাসুরেন্স, এই জন্য এটাকে লিমিটেড অ্যাসুরেন্স বলা হচ্ছে। ইট ইজ দ্য কনক্লুশন দ্যাট এ প্র্যাকটিশনার গিভস when they carry out a limited assurance engagement and seek a lower level of evidence. এগুলো অলরেডি এক্সপ্লেন করা হয়ে গেছে। সো সামারি কি, রিজনেবল অ্যাসুরেন্স যদি আমি দিই, হাই লেভেল অফ অ্যাসুরেন্স, সেখানে এভিডেন্সটা কিন্তু সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে, এবং কনক্লুশনটা আমি পজিটিভ টোনে দিব। আর লিমিটেড অ্যাসুরেন্সও কিন্তু সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স আমি নিব, কিন্তু এটা লো লেভেল, মানে আমি সব চেক করতে পারিনি, সো এই জন্য একটু লো লেভেল বলা হচ্ছে। তো সেখানে কনক্লুশনটা কিন্তু নেগেটিভ টোনে হবে। তো আজকের লেকচারটা এতটুকুই। যদি লেকচারটা ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক ফলো করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।